রাশিয়াতে এসেছিলাম আপনার 10 লক্ষ টাকা খরচ করে। ফোন দিলেই কান্নাকাটি করে। আমার স্ত্রীরে সকালবেলা নিয়ে বসা রাখছেন। আমাদের একজনকে করে একটা কক্ষে নিয়ে যায়। একবার যাওয়ার পথে 5 থেকে 7 বার ড্রোন হামলার শিকার হইতাম। আম্মু, আমি খুব কষ্টে আছি, আম্মু আমাকে এর থেকে নিয়ে যাও। ভাগ্য বদলাতে গিয়ে দুর্ভাগ্যকেই আলিঙ্গন করেছেন তারা। চেয়েছিলেন জীবন যুদ্ধে জয়ী হবেন, কিন্তু নিজের অজান্তেই হয়ে গেছেন ওভার স্লেভ বা যুদ্ধদাস। টিম আন্ডারকভার আজকের পুরো আয়োজনে জেনে অথবা না জেনে যারা জীবিকার টানে যুদ্ধের ময়দানে গেছেন তাদের গল্প বলবে। জান্নাত, আমি মনটারে কোনো মতে স্থির করতে পারতেছি না। কি লেগা যে আসছি, যে মনে হয় না যে আমি আর দেশে ফিরতে পারবো বলে। যুদ্ধের ময়দান থেকে ইকবালের আর্তনাদ পৌঁছেছে তার স্ত্রী জান্নাতের কাছে। উনি ওইখানে যে বুঝতে পারছে যে উনি প্রতারিত হয়েছে, ওনাকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফোন দিলেই কান্নাকাটি করে যে এখান থেকে ফিরে আসতে পারবো কিনা এটা জানি না, আমাকে নেওয়ার ব্যবস্থা করো। তথ্য বলছে একই ব্যাচে যাওয়া নজরুল নামের আরেকজন ইতিমধ্যেই মারা গেছেন। মুসলিম উদ্দিন নিখোঁজ, জান্নাতের স্বামী জীবিত থাকা একমাত্র ব্যক্তি। আমার মেয়েটারে 1 মাস 24 দিনে রেখে ওর বাবা চলে গেছে। ও সারাদিন বাবা বাবা করে। বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, যে কোনো উপায়ে আমার হাজবেন্ডের যদি একটু আইনা দিতে পারে, যাতে নজরুল ভাইয়ের মতো এমন কিছু না হয়। 11 মাসের এক শিশু কন্যাকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় জান্নাত। একমাত্র উপার্জনক্ষম মানুষটি যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর ঝুঁকিতে। বিষয়টি সম্পর্কে আরো ভালো ধারণা নিতে এবং নিশ্চিত হতে ইকবালের সাথে যোগাযোগ। টিম আন্ডারকভারের কাছে ভিডিও কলের মাধ্যমে তুলে ধরেন তার ভয়াবহ বাস্তবতা। বিশ্বাস করবেন না ভাই, নিজের দুই চোখে আমি যেগুলা দেখছি আমি কোনদের কল্পনা করতে পারিনি। আমি একদিন শুধু নিজে 28টা লাশে গুনছি। বিশ্বাস করবেন না, এরকম নিজে ওই কি বলে এক ফা দিয়ে আরেক ফা এভাবে ইয়ে করে যায় যে এরকম ডেকে গেছি। কোনো ব্যক্তি যদি সর্বোচ্চ 2.5 মাস বা এরকম যদি লাইনে না থাকে, 2 থেকে 2.5 মাস মনে করতে হবে যে সে মারা গেছে। এটা 100% শিওর ভাইয়া। প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে কিভাবে ইকবাল ভিনদেশের যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ল? ইকবাল জানান মিজান নামের এক দালালের মাধ্যমে তিনি পৌঁছান বিকন কনসালটেন্ট নামক একটি এজেন্সিতে। মিজানের লিঙ্ক ছিল এই এজেন্সির ম্যানেজার রেজাউল করিম শানুর সঙ্গে। শানু ওই অফিসে মনে করেন যে জসিমের সবকিছু দেখভাল করে। জসিমে এই বাহিরের যে মনে করেন যে ইয়াগুলা আছে, লোকদের সাথে মনে করেন যে কমিউনিকেশনটা জসিমই করে। ইকবালকে রাশিয়ায় পাঠানোর প্রতিষ্ঠান বিকন কনসালটেন্সিতে এবার ছদ্মবেশে প্রবেশ করল টিম আন্ডারকভার। বিদেশ পাঠানোর কথা টাকা নিয়েছে, টাকা নিয়ে আর পাঠায়নি। এই জসিম সাহেব উনি না আইনজীবী যদি হয় তাহলে সে আগে কেন? টাকার অঙ্ক শুনলে চমকে ওঠার মতো। কত টাকা আপনার? আমার মাত্র 95,000। আর কত টাকা একজন আছে 10 লাখ টাকা। এইবার 2-3 জন প্রতিদিন আসতে আছে এরকম না। প্রতিষ্ঠানটিতে গিয়ে টিম আন্ডারকভার স্বচক্ষে দেখল বিদেশে স্বপ্নের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বিকন কনসালটেন্সি। দর্শক একটু মনে রাখবেন, এই অফিসে আমাদের আবারও আসতে হবে সাংবাদিক বেশে। এ পর্যায়ে আমরা যুদ্ধে আহত একজন ভাগ্যহত বাংলাদেশি যুবকের সন্ধানে বের হয়েছি, যিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় পা হারিয়েছেন। ভর্তি আছেন রাশিয়ান একটি সামরিক হাসপাতালে। বোমার আঘাতে আমার একটি পা উড়ে যায় আর কি। আমি আহত, এখন আমি হসপিটালে আছি। আর্মির যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে একটা হসপিটালে আছি। রাশিয়ায় বৈধভাবে কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে একাধিক এজেন্সির সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে। গাজীপুরের হাসান তাদের কথায় বিশ্বাস করেছিলেন। আমি রাশিয়াতে এসেছিলাম আপনার 10 লক্ষ টাকা খরচ করে। আমি ব্র্যাক ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলেছিলাম, আর হলো গিয়া 3 লক্ষ টাকা আমার পরিবার সুদে এনে দিয়েছিল। আমাদের একজনকে করে একটা কক্ষে নিয়ে যায়। ওইখানে আমাদের সবার কাছ থেকে একটি করে ভিডিও আর একটি করে চুক্তি সই করায়। অলরেডি আমি তাদেরকে টাকা দিয়ে ফেলেছি, তখন আর কিছু করার ছিল না। রাশিয়া যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে ভিডিও রেকর্ড, চুক্তিপত্রের সই সবই ছিল প্রতারণার অংশ। আমার স্যালারি এখানে বলা ছিল $800, কিন্তু আমাদের এখানে আসার পর শুধু আমাদের বাংলাদেশিদের স্যালারি থাকে $550। এই কোম্পানিটি সম্পূর্ণ ঘন্টা চুক্তি হিসাবে আমাদের স্যালারি দিত। আমি যদি 1 ঘন্টা চাকরি করতাম, আমাকে 1 ঘন্টার স্যালারি দিবে। প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা কাজ করতে হয় -50 ডিগ্রি তাপমাত্রায়। খাবারের খরচে চলে যেত অর্ধেক মজুরি। এভাবেই অনেকেই বাধ্য হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দিতে। আমি যুদ্ধে আপনার টোটাল 3 মাস 11 দিন ছিলাম। আমার কাজ করতাম রাতের আধারে বিভিন্ন ইউক্রেনীয় সৈন্যদের যে
ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলোর মধ্যে আমাদের রাতের বেলা প্রবেশ করতে হইতো, আমাদের ডিভাইস গুলো ইনস্টল করতে হইতো। আরেকটা কাজ করতাম আহত সৈনিককে উদ্ধার করার কাজ। তার ভয়ঙ্কর তথ্য, রুস্তাবন্ধন শহরের মর্গে 70 থেকে 80 জন বাংলাদেশির মৃতদেহ পড়ে আছে। তার মধ্যে আমার বন্ধু ইয়াসিন আছে, ইমরান আছে, অমিত সাহা আছে, আয়ন মন্ডল আছে, আপনার আমাদের গাজীপুরের একজন আছে দীপুল ভাই। বাংলাদেশি নাগরিকদের অন্য দেশের পক্ষ হয়ে যুদ্ধে অংশ নেওয়ার কোনো বৈধতা নেই, এমনটাই বলছেন ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা। তার মতে এটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বড় ধরনের মানবাধিকার ঝুঁকি। বাংলাদেশি নাগরিক না, কোনো নাগরিকই কিন্তু আরেকটা দেশের যুদ্ধের সাথে জড়িয়ে যাওয়া কিন্তু এটা পুরোটাই মানবাধিকার লঙ্ঘন। কেন যুদ্ধে জড়াচ্ছে এটা কিন্তু আমার রাষ্ট্রকে কিন্তু খুঁজে বের করতে হবে। টিম আন্ডারকভারের কাছে আরও একজন ভুক্তভোগীর তথ্য আছে। রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত বাংলাদেশির দাবি, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ। বাধ্য হয়ে তিনি নেপালি ও ক্রিপ্টোর মাধ্যমে দেশে টাকা পাঠান। রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কোনো ওয়ে বা কোনো সোর্স নাই, যে সোর্সটা বৈধ। কিছু কিছু নেপালি আছে, এই নেপালের সাথে আমরা টাকা পাঠাই। তার দাবি, পরে তার পরিবার হয় প্রতারণার মামলা শিকার। সরকারি অনুমোদন ছাড়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ থাকায় হাজারো শ্রমিক বিকল্প পথে টাকা পাঠাতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে আইনজীবী ও মানবাধিকার কর্মী বলেন, হুন্ডি পুরোপুরি অবৈধ। আপনারা জানেন হুন্ডিতে টাকা পাঠানো এটা একটা ফৌজদারি অপরাধ। বাধ্য হয়ে তারা এই অপরাধ করছে। টাকা যারা পাঠায় তাদের এই টাকা মিস হয়েছে, কারণ এটা টাকাটাই এসছে বেআইনি ভাবে। এই জন্য আমরা মনে করি এটা রেমিটেন্স হিসেবে যাতে আসতে পারে, তার জন্য রাশিয়ার সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা বাংলাদেশ সরকার যেন করে। একদিকে অবৈধ যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে রাষ্ট্রের মনিটরিং ঘাটতি। সব মিলিয়ে রাশিয়ায় যাওয়া বাংলাদেশি তরুণদের জীবন আজ মারাত্মক ঝুঁকির মুখে বলে মনে করছেন তিনি। টিম আন্ডারকভারের হাতে আরও অনেক এজেন্সির প্রতারণা ও ভুক্তভোগীদের মর্মান্তিক পরিণতির খতিয়ান আছে। বিরতির বিরহ শেষে ফিরে এসে তাদের পরিচয় করাবো আপনাদের সঙ্গে। এর মধ্যেই অনলাইনে চোখে পড়ে আদিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সহ কয়েকটি প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিজ্ঞাপন। রাশিয়ায় স্বপ্নের চাকরির প্রতিশ্রুতি, রাশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে ঠিক কী ধরনের প্রলোভন দেখানো হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতেই টিম আন্ডারকভার ঢুকে পড়ে প্রতিষ্ঠানটির অফিসে। রাশিয়ার ইস্যু নিয়ে কথা বলতে আসছেন? আমাদের রাশিয়াতে ফ্যাক্টরিতে প্যাকেজিং, মার্কেটে আছে ক্লিনার, আর আছে ধরেন কনস্ট্রাকশন সাইডে। স্যালারি কত থাকবে? ফোর প্যাকেজিং হলো $800 স্যালারি। ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা ভাই? ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, এভরিথিং ফ্রি। কিন্তু খরচের প্রসঙ্গে বেরিয়ে আসে বড় অঙ্ক। এটা প্রায় 6,90,000 টাকার মতো। ভাষা শেখার ক্লাস, দ্রুত ভিসা, সবকিছুই লোভনীয় প্যাকেজ। রাশিয়াতে প্রথমত পাসপোর্ট দেবেন, 8,500 টাকা দিয়ে মেডিকেল করবে। আপনি আমাদের রাশিয়ান ট্রেনিং সেন্টার আছে, ওইখানে আপনাকে ভর্তি হতে হবে। তার দাবি, এম্বাসি ফেস করার পর মাত্র 3 দিনেই ভিসা পাওয়া যায়। পরদিন আদিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সাংবাদিক পরিচয়ে প্রবেশ করে টিম আন্ডারকভার। সাংবাদিক পরিচয়ে অফিসে প্রবেশ করতেই উত্তেজিত হয়ে ওঠেন মালিক বিল্লাল। এটা কিসের জন্য কোন না না কিসের জন্য আসছেন বলবেন তো? এটা ক্যামেরা লাগবেন কেন? ভাই এটা না না এটা এখন রাখেন। রাশিয়ার ওভারসিজ এই মাত্র নিছি, এই মাত্র আমরা কাজ নিছি রাশিয়া। এমন বলতো ওয়ার্কারটা না আসলে বলুন। বিল্লাল দাবি করলেন রাশিয়ায় শ্রমিক পাঠানো শুরুই করেননি তিনি, লাইসেন্সও নেই তার। 6,90,000 টাকা তোমার সার্কুলার দিছে কোনটা? রাশিয়াতে লোক পাঠানোর ওনার রুমে যা করেন প্লিজ। আমি কথা প্লিজ ভাই আমি কথা ভাই, আমরা এই বিষয়ে বলতে জায়গা আছে, আমরা এই বিষয়ে কথা বলতে রাজি না। অনেক আছে, এক একজন এক একটা নেই, দালালের একটা অনুমতি, আমরা তো ডাইরেক্ট আনি, এটা তো আমরা দায়িত্ব না। অর্থাৎ এজেন্টরা নিয়ন্ত্রণ করছে টাকা, রেট, নিয়োগ। আর অনলাইনে আদিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজ্ঞাপন চলছেই। একটা ছোট্ট পরিসংখ্যান দেই। রাশিয়ার যুদ্ধে এখন পর্যন্ত 10 জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন নরসিংদীর সোহান মিয়া, হাবিবুল্লাহ ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আকরাম মিয়া, ময়মনসিংহের গৌরীপুরের ইয়াসিন শেখ, চাঁদপুরের আশিকুর রহমান, ভোলার রুবেল, নাটোর সিংড়ার শ্যালক হুমায়ুন কবির ও দুলাভাই রহমতুল্লাহ। এছাড়াও বিকন কনসালটেন্টের দ্বারা প্রতারিত হয়ে রাশিয়ায় যাওয়া রাজবাড়ির নজরুল ইসলাম ও স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় যাওয়া ঢাকার আনিসুজ্জামান যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। রাশিয়ায় নিখোঁজ আছেন 12 জন। ঢাকার মিরপুরের মোহাম্মদ জুয়েল রানা সোহেল ও দক্ষিণ কেরানীগঞ্জের আমিনুল ইসলাম, কুমিল্লা সদরের সাইফুল ইসলাম রানা, যশোরের মিন্টু হোসেন, কক্সবাজারের মুসলিম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মনিরুল ইসলাম, লক্ষ্মীপুরের সাজ্জাদ হোসেন, শফিকুল্লাহ, ওবায়দুর রহমান ও আজগর হোসেন, নরসিংদীর রাব্বি সিদ্দিকী, চট্টগ্রামের অমিত বড়ুয়া নিখোঁজ রয়েছেন। রাশিয়াতে বর্তমানে যুদ্ধ দাস হিসেবে ব্যবহৃত হচ্ছে 22 জন। এরা হচ্ছেন মহাসিন আহমেদ,
সোহেল সর্দার নীরব, মোহাম্মদ রেজাউল হাসান, জয় কুন্ডু, মোহাম্মদ ইকবাল হোসেন, আব্দুল্লাহ খান বাবু, আলমগীর হোসেন আয়মান, হাসান মেহেদি, নাজির উদ্দিন, মোহাম্মদ সজল মিয়া, রায়হান উদ্দিন, রুবেল আহমেদ, মোহাম্মদ বদরুল ইসলাম, খায়রুল ইসলাম, মারুফ আহমেদ, ইব্রাহিম, মেহরাজ, জাফর আহমেদ ও শিমুল আহমেদ। এছাড়াও দুজনের ছবি পাওয়া গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যুদ্ধ থেকে পালিয়ে দেশে ফিরে এসেছেন 10 জন। এরা হচ্ছেন মুন্সিগঞ্জের মোহন মিয়াজি, ফরিদপুরের চুন্নু মিয়া, আশিকুর রহমান, চট্টগ্রামের তারেক আহমেদ, চাঁদপুরের আহমেদ নাজির, লক্ষ্মীপুরের জাহাঙ্গীর আলম ও মাকসুদুর রহমান, রাজশাহীর জয়পুরহাটের ইমরান হোসেন ও ফয়সাল আহমেদ। সম্প্রতি দেশে ফিরে আসা মোহন মিয়াজির খোঁজে টিম আন্ডার কভার এবার মুন্সিগঞ্জে। মোহন মিয়াজির বাড়িটা কোন দিকে? এই সামনে সোজা যায় ডানে। একবার যাওয়ার পথে 5 থেকে 7 বার ড্রোন হামলার শিকার হইতাম প্রতিদিন। আমি আহত হই, আমার বন্ধু আহত হয়। 1 মিনিট কি 1 সেকেন্ডও বাচ্চার কোনো স্কোপ না, আল্লাহ যদি বাচ্চা না রাখে। কেউ ফিরেছেন মৃত্যুকে ছুঁয়ে, কেউ ফিরে আসতে পারেননি। অনেকে এখনো অপেক্ষায় কবে শেষ হবে এই যুদ্ধদাসীর জীবন, নাকি আর কখনোই ফিরে আসা হবে না বাড়ির পথে। মনে হয় না যে আমি আর দেশে ফিরতে পারবো বলে। রাশিয়ায় যুদ্ধরত বাংলাদেশি যুবক ইকবালের বেঁচে ফেরার আকুতির সেই দৃশ্য আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার টিম আন্ডার কভারের সদস্যদের সঙ্গে ইকবালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ জানাতে রওনা দিলেন যাত্রাবাড়ী থানার উদ্দেশ্যে। থানার ভেতরে বসে অভিযোগপত্রে স্বাক্ষর করছেন জান্নাতুল ফেরদৌস। যে প্রতারণা তার স্বামী ইকবালকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মুহূর্ত এটি। টিম আন্ডার কভারের তথ্যের ভিত্তিতে প্রতারক রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযানে নামে বিএমইটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের শুরুতেই বিজয়নগরের সাইমন টাওয়ারে মেপা ওভারসিস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অফিসে গিয়ে পাওয়া যায়নি প্রতিষ্ঠানের মালিককে। পরে ফোনে মালিকের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। আমরা এখানে এসেছি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনার সাথে কথা বলার জন্য। এ সময় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড খুলে ফেলে অফিসটি বন্ধ ঘোষণা করা হয়। এবার রাশিয়ায় কর্মী পাঠানোর অভিযোগে আলোচিত বিকন কনসালটেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে মালিবাগ মোড়ের শাহজালাল কমপ্লেক্সে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। নয়তলায় পৌঁছে পাওয়া যায় প্রতিষ্ঠানের মালিক জসিমউদ্দিনকে। এ সময় অফিসে ছিলেন 2 জন ভুক্তভোগীও। এই প্রতিষ্ঠানে কেন আসছে? আমাদের 5 লাখ টাকা ওনার কাছে দেওয়া আছে। না না না, যাবো না, আমরা তো মরতে যাবো ওইখানে। আমি আজকে 1.5 বছর যাবত ওনাদের কাছে টাকা দিছি 5 লাখ টাকা। আমার ছেলে তো যাবে না, তাহলে আমার টাকা পয়সা দিয়ে দেন। সে বলে যে টাকা মাই যুদ্ধে তাদেরকে পাঠাইছি এবং তারা বলছে যে আমরা ফিরে আসতে পারি না আসতে পারি। তাদেরকে টাকা দিয়েছিল তোমার কাছে। রাশিয়া যুদ্ধক্ষেত্রে কর্মী পাঠানোর বিষয়ে ব্যাখ্যা চান ভ্রাম্যমাণ আদালত। আপনি জসিমউদ্দিন? জি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন তো এনাকে চেনেন কিনা। এনাকে আপনার মাধ্যমে রাশিয়াতে গিয়ে 9 জনের মধ্যে 2 জন বাইরে কাজ করে। কতজন জীবিত আছে, মারা গেছে? মারা গেছে একজন, নজরুল ইসলাম। তারা তো ফেরত আসতে চাচ্ছে। ফেরত আনার ব্যাপারে আপনি কি ভূমিকা রাখতে পারেন? না, এক্ষেত্রে আমাদের কিছু করার না। এই জন্য আপনি অনুতপ্ত কিনা? অনুতপ্ত, এটা বিষয় নিয়ে আমি অনুতপ্ত। প্রতারক রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে টিম আন্ডার কভারকে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমুর রহমান। যেখানে আমরা দেখতেছি যে হ্যাঁ সমস্যা আছে, আমাদের যেটা বিধিবিধান যে দণ্ড আছে সেই দণ্ড আমরা দিচ্ছি আর কি। সেই প্রেক্ষিতে আজকে এখানে দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান চলবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীরা বলছেন যে রেমিটেন্স যোদ্ধাদের কাঁধে ভর করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদের কেন এত অবহেলা, তাদের কেন জীবিকার প্রয়োজনে যুদ্ধের ময়দানে দাস হয়ে বন্দী থাকতে হবে। তাদের দাবি, যারা এখনো ফিরতে পারেননি তাদের রাষ্ট্রীয় উদ্যোগে দ্রুত ফিরিয়ে আনতে হবে, না হলে হয়তো তাদের ভাগ্যেও নেমে আসবে দুর্ভাগ্যের অন্ধকার। আম্মু, আমি খুব কষ্টে আছি, আম্মু আমাকে থেকে নিয়ে যাও।